আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে হঠাৎ ডক্টর ইউনূসের সুর পাল্টে গেল কেন, এই প্রসঙ্গটি নিয়ে। একটি সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎকারটি গতকাল সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে। তাতে তিনি যে কথা বলেছেন তাতে আওয়ামী লীগের প্রশ্নে তার একটু সুর পাল্টানো লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। এই প্রশ্ন নিয়ে চলে আসে বিএনপি যেটি বলেছে, ভালো বলেছে যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয়, কিন্তু এই মুহূর্তে এই কথার প্রেক্ষিতে প্রফেসর ইউনূসকে মনে হলো যে তিনি বিএনপি নেতার মতো কথা বললেন, যে বিএনপির মতকে উপেক্ষা করতে পারে না। হিন্দু আবার প্রশ্ন করেছে যে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাহলে আপনার কোনো আপত্তি নেই। সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। অর্থাৎ ডক্টর ইউনূসের সুর খানিকটা পাল্টে গেছে। যে ইউনূস আওয়ামী লীগের নাম শুনতে পারতেন না, যে ইউনূস শেখ হাসিনার নাম শুনতে পারতেন না বা পারেন না, এখনো ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবেন, সেই ইউনূস বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করতে চাইনি। আবার এটিও একটা প্রশ্ন এসে যায় যে প্রফেসর ইউনূস আসলে কি মানসিক সুস্থভাবে আছেন? কারণ তখন তিনি কখন কি বলছেন সে ব্যাপারে আবার তার প্রেস উইং বিবৃতি দিতে হচ্ছে। যেমন রিসেট বাটন পুশ করা নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন, পরে দেশে ফেরার কদিন পরে তার প্রেস উইং বিবৃতি দিলেন। আবার এই যে সম্প্রতি গত পরশু 17 তারিখে আল জাজিরায় প্রকাশিত 4 বছর থাকবার ধারণা দিয়েছিলেন প্রফেসর ইউনূস, কিন্তু আবার পরক্ষণেই গতকাল 18 নভেম্বর তার প্রেস উইং বার্তা দিয়ে জানাচ্ছেন যে এই খবর ভুলভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনটা বলেননি প্রফেসর ইউনূস। তাহলে প্রফেসর ইউনূস কি আসলে সুস্থ আছেন? মানসিক সুস্থতা আছে? কারণ আমি এর আগে একটি প্রশ্ন রেখেছিলাম, এর আগে একটি বক্তব্যে বলেছিলাম যে আসলে দেশটি কে চালাচ্ছে, প্রফেসর ইউনূস নাকি অন্য কেউ? ধরে নিলাম প্রফেসর ইউনূস অবশ্যই সুস্থ আছেন, সুস্থভাবেই তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু তিনি যে কখন কি বলছেন এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তিনি একজন সরকার প্রধান, তিনি যা বলবেন সেটি তো একটা বুলেটের মতো হবে, যে বুলেট বন্দুক থেকে বের হয়ে সেটি আর ঢোকার কোনো উপায় নেই, কিন্তু পরক্ষণেই সেটি থাকছে না। কেন থাকছে না? তাকে কে চালাচ্ছেন? এই প্রশ্নগুলো এসে যায়। আর আরেকটি জিনিস, যে তার সুর পাল্টানোর বহুবিধ কারণ আছে। বাংলাদেশের জনমত তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা জানি না। বাংলাদেশের জনমত তার যদি বুঝতে পারেন যদি তিনি, তাহলে সেটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যে সারা বিশ্ব কেউ চাইবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন হোক। যেমন অতি সম্প্রতি ঢাকা সফর করে গেলেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনিও বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্যের মতো একটি প্রভাবশালী দেশও চায় যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণ। সব দল বলতে আওয়ামী লীগের উপরে ছুরি ঘোরানো হচ্ছে, এটি যুক্তরাজ্য পছন্দ করছেন না, বাকি বিশ্ব তো পছন্দ করবেনই না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র
কোনোভাবেই পছন্দ করবেন না যে বাংলাদেশে এরকমটা হোক, যে একটি দলকে বাইরে রেখে নির্বাচন হোক। আরেকটি বিষয় যে আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করব যে সব দলের সমান অংশগ্রহণ হোক এবং সব দল সংসদে একটা ব্যালেন্স পূর্ণ প্রতিনিধিত্ব থাকুক, কোনো এক দল বা একদলীয় শাসন যেন কায়েম না হয়। আমরা অতীতে দেখেছি, একদম নিকট অতীতে কদিন আগে দেখেছি যে অন্যান্য দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবার কারণে বাংলাদেশের জাতীয় সংসদ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সংসদে পরিণত হয়েছিল, সবাই আওয়ামী লীগ। এটি যে কতটা ভয়ানক সেটি ভুক্তভোগী দেশের জনগণ মাত্রই বোঝে। আমরা চাই না যে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল বাইরে থাকুক, আবার বিএনপির মতো বড় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে থাকুক, কিংবা জামাত বা যেই হোক না কেন, ধরে নিলাম জামাতও ক্ষমতায় যাচ্ছে, জামাতও যেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে না থাকে। কাজেই একক সংখ্যাগরিষ্ঠ যেন কোনো দল না হয় সেটিও নিশ্চিত করতে হবে। প্রফেসর ইউনূসের সুর যদি পাল্টায় এটি নিঃসন্দেহে ইতিবাচক, এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরও হতাশ হবার কিছু নেই। আপনারা খেয়াল করেছেন 18 নভেম্বর সারা দেশে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হয়েছে অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রতিবাদে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যায়নি। আপনারা অনেকে মনে করছেন যে 75 আওয়ামী লীগ, 75 আওয়ামী লীগ আর 2024 আওয়ামী লীগ ফার ফার পার্থক্য। 75 আওয়ামী লীগ কালে 75 কালে একটা ব্যাপক রক্তপাত হয়েছিল। আওয়ামী লীগের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। বঙ্গবন্ধুর পরে যে নেতৃত্ব, জাতীয় 4 নেতা, তারা নিহত হয়েছিলেন। সেই সময়টা ছিল রক্তপাতের। কিন্তু আওয়ামী লীগ যারা করেন, আপনাদের সৌভাগ্য যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিহত হননি, তিনি বেঁচে আছেন। 75 আওয়ামী লীগ 5টা-6টা ভাগ হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ভাগ হয়নি এবং ভাগ হবার কোনো সম্ভাবনাও নেই। সেই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ইতিবাচক জায়গায় আছে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। দেশি বিদেশে চাপে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে এই সরকারের কাছে একটি প্রত্যাশা করব, আওয়ামী লীগ তার নিজের অপরাধীদের বিচার করবে না। আপনাদের হাতে যেহেতু ক্ষমতা আছে, সুযোগ আছে, আপনারা যে কদিনই থাকুন না কেন আওয়ামী লীগের অপরাধী নেতা নেত্রী আছেন, তাদের ধরুন, তাদের বিচার করুন। যাদের কারণে আওয়ামী লীগ দলটি একটি ঐতিহ্যবাহী দল, সেই দলটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, যাদের কারণে আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ তৃণমূল নেতাকর্মী আজকে ঘর ছাড়া, তাদের বিচার করুন, বিচারের আওতায় আনুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন প্রয়োজনে। প্রফেসর ইউনূসের আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে যদি মনোভাব পাল্টায়, ইউনূসের সরকারের মনোভাব যদি পাল্টায়, সেটি নিঃসন্দেহে ইতিবাচক। নইলে দেশে বিদেশে নানা রকম চাপে পড়তে হবে এবং সেই চাপ সামাল দিয়ে সরকার পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। এটি একটা বুদ্ধিমানের কাজ হবে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিন, কিন্তু আওয়ামী লীগের অপরাধীদের ধরুন এবং বিচার করুন। যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তাদের ধরে বিচার করুন। এটি হবে বুদ্ধিমানের কাজ। নইলে ঢালাওভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ, সবাইকে নিষিদ্ধ। আওয়ামী লীগে তো অসংখ্য ভালো মানুষও আছে, জামাতে যেমন ভালো মানুষ আছে, বিএনপিতে যেমন ভালো মানুষ আছে, আওয়ামী লীগেও অসংখ্য ভালো মানুষ আছে। তাদের পথ রুদ্ধ করবেন না, তাদের পথ রুদ্ধ করলে পরিণামটি ভালো হবে না। আমি এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি যে প্রফেসর ইউনূস তার মত পাল্টাচ্ছেন এবং তার সরকারের যারা আছেন, পরিষদে যারা আছেন, তারাও সবাই মত পাল্টাবেন বলেই প্রত্যাশা করি। কারাগারেও তৎপর দরবেশ, এমন একটি সংবাদ বেরিয়েছে কালের কণ্ঠে এবং বাংলাদেশ প্রতিদিনে। সেই সংবাদের ভিত্তিতে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। আপনারা জানেন যে দরবেশ কাকে বলা হয়? দরবেশ বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা
সালমান এফ রহমান, সালমান ফজলুর রহমানকে। তিনি এখন কারাবন্দী। খবরে প্রকাশ যে সালমান এফ রহমান কারাগারে বসেও মোবাইল ফোন ব্যবহার করছেন এবং মোবাইল ফোনে দেশে বিদেশে যোগাযোগ রক্ষা করে চলছেন। এবং এই রিপোর্টটিতে বলা হচ্ছে এমনকি তিনি শেখ হাসিনার সাথেও যোগাযোগ করছেন। কারাগারে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জায়গায় বাংলাদেশের কারাগারে যেহেতু আছেন, এখানে সবকিছু সম্ভব। অর্থের বিনিময়ে, পয়সার বিনিময়ে সম্ভব। অঢেল পয়সার মালিক, তারা কথা হয়তো বলছেন পয়সা দিয়ে, এটি স্বাভাবিক, কিন্তু সেটি প্রশ্ন নয়। অন্যায়ভাবে কথা বলুন, সেটি তাদের ব্যাপার, অন্যায় যারা প্রতিরোধ করবে তাদের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সালমান এফ রহমানকে, সালমান এফ রহমান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের এতগুলো প্রেসিডিয়াম মেম্বার, জয়েন্ট সেক্রেটারি প্রভাবশালী, তাদের চেয়েও সম্পূর্ণ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কখনো রাজনীতির পথ বয়ে রাজনীতিতে আসেননি, সেই সালমান এফ রহমান ছিলেন প্রবল প্রতাপশালী একজন মানুষ। তিনি যদি কারাগারে বসেও শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং শেখ হাসিনা যদি তাকে পাত্তা দেন, এখনো কথা বলতে দেন, এটি বাংলাদেশের রাজনীতির জন্য, আওয়ামী লীগের জন্য হবে দুঃখজনক। কারণ এই সালমান এফ রহমানরা শুধু আওয়ামী লীগের শত্রু নয়, এরা দেশের শত্রু। আজকে আওয়ামী লীগের যে এই ভয়ানক পরিস্থিতি, এই ভয়ানক পরিস্থিতির অন্যতম একজন কারিগর হচ্ছেন এই সালমান এফ রহমান। কিভাবে? আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে প্রতিনিয়ত মিসগাইড করেছেন। এই যে ছাত্র আন্দোলন যেটি গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থান কালেও তিনি মিসগাইড করেছেন। ছাত্রদের, যারা আন্দোলনে মাঠে ছিলেন, তাদের কাছে যাওয়া কিংবা তাদের ডেকে নিয়ে আলাপ করাটাই ছিল সেই সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু সালমান এফ রহমান কি করলেন? আপনারা দেখলেন যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করছেন, ব্যবসায়ীদের নিয়ে চাটুকারিতা করছেন, ব্যবসায়ীদের মুখ দিয়ে বলাচ্ছেন যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সাথে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন মনে করছেন যে ব্যবসায়ীরা তো আমার সঙ্গে আছে, কে কি করবে? এরকম অসংখ্য মিসগাইডের কথা বলা যায়, বলে শেষ করা যাবে না। 2-4-10 মিনিটের ভিডিওতে এগুলো বলা যাবে না। আরেকটি উদাহরণ দেব। প্রধানমন্ত্রীর একজন সৎ উপদেষ্টা, ভালো উপদেষ্টা ছিলেন। সেই পরিবার থেকে আমি গল্প শুনলাম যে 2 মাসে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি। দেখা করতে কেন পারেন না? এই সালমান এফ রহমান বলয়ের জন্য। এই সালমান এফ রহমান একটি বলয়েট ক্রিয়েট করে রেখেছিলেন, রাজনীতিকে ব্যবসায়ীদের হাতে নিয়ে গিয়েছিলেন। এবং সালমান এফ রহমানের নানা রকম কুকীর্তির কথা আপনারা গণমাধ্যমের কল্যাণে এই যে দেখতে পাচ্ছেন। সেই সালমান এফ রহমানের সাথে যদি সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এখনও যোগাযোগ রক্ষা করেন, এটি হবে তার জন্য অগ্রহণযোগ্য। বাংলাদেশের জনগণ এটি গ্রহণ করবে না। শেখ হাসিনা ভুল করেছেন, অনেক ভুল করেছেন। সেই ভুলের তিনি অনেক ভালো কাজও করেছেন, এই জন্য তিনি ক্ষমা পেতে পারেন। কিন্তু তিনি এমন কিছু কাজ করেছেন, এমন কিছু লোককে দায়িত্ব দিয়েছেন তার সময়ে, কিছু কিছু মানুষকে বারবার মন্ত্রী বানিয়েছেন। কেন? তাদের কি যোগ্যতা? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 3 টার্মে স্বরাষ্ট্র মন্ত্রী। জুনায়েদ আহমেদ পলক, তার মধ্যে কি মধু পেয়েছিলেন শেখ হাসিনা যে তিনি বারবার তাকে মন্ত্রিত্বের আসনে বসিয়েছিলেন? 3 টার্ম মন্ত্রী। আজকে গণমাধ্যমের কল্যাণে আসাদুজ্জামান খান কামাল কিংবা জুনায়েদ আহমেদ পলকের যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসে, এগুলো কি মিথ্যে? এগুলো কি গণমাধ্যম বানিয়ে বানিয়ে সামনে আনছে? এবং প্রত্যেকটি রিপোর্ট আমি দেখেছি যে অনুসন্ধানী রিপোর্ট। শেখ হাসিনা তার যদি দলীয় প্রধান
তার যদি এখনো অনুশোচনা না হয় যে আমি ভুল করেছি, আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল, এবং এই যে আমি কয়েকজনের উদাহরণ দিলাম, দরবেশ, সালমানে প্রমাণ, আসাদুজ্জামান খান কামাল কিংবা জুনায়েদ আহমেদ পলক, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। উদাহরণ দিয়ে শেষ করানো যাবে না।